আর এই মুহূর্তে যে খবর আমরা পাচ্ছি, মা হলেন ক্যাটরিনা কাইফ। অভিনেতা ভিকি কৌশল এবং অভিনেত্রী ক্যাটরিনা কাইফের সংসারে এলো পুত্র সন্তান। এই খবর এই মুহূর্তে পাচ্ছি আমরা, মা হলেন ক্যাটরিনা কাইফ। পুত্র সন্তানের জন্ম দিলেন ক্যাটরিনা। ভিকি ক্যাটরিনার সংসারে এলো নতুন সদস্য। পুত্র সন্তানের জন্ম দিলেন ক্যাটরিনা কাইফ। এবার শিলিগুড়ির ব্যাংডুবি সেনা ছাউনি থেকে গ্রেফতার হলো এক বাংলাদেশি। সূত্রের দাবি, জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে তার বাড়ি বাংলাদেশের মুন্সিগঞ্জে। অভিযুক্তকে বাগডোগরা থানার পুলিশের হাতে তুলে দেয় সেনা। তাকে গ্রেফতার করেছে পুলিশ। রাজ্য জুড়ে শুরু হয়ে গেছে ভোটার তালিকার বিশেষ সংশোধনের প্রক্রিয়া। বাড়ি বাড়ি যাচ্ছেন বিএলওরা। তার মধ্যেই নদিয়া, কোচবিহার, মুর্শিদাবাদ সহ রাজ্যের বিভিন্ন জায়গায় ধরা পড়ছে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা। এই আবহেই এবার শিলিগুড়ির ব্যাংডুবি সেনা ছাউনি থেকে গ্রেফতার হলো এক বাংলাদেশি। পুলিশের দাবি, ধৃতের কাছ থেকে বাংলাদেশের আই কার্ডের পাশাপাশি ভারতের ভোটার এবং আধার কার্ড উদ্ধার করা হয়েছে। সূত্রের আরও দাবি, সেনা ছাউনিতে কাজ করতে এসেছিল নন্দ মণ্ডল। সন্দেহ হওয়ায় তাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে তার বাড়ি বাংলাদেশের মুন্সিগঞ্জে। গত অক্টোবরে কাজ করতে এপারে চলে আসে সে। থাকছিল জলপাইগুড়ির ধাপগঞ্জ কলোনিতে। অভিযুক্তকে আটক করে বাগডোগরা থানার পুলিশের হাতে তুলে দেয় সেনা। তাকে গ্রেফতার করেছে পুলিশ। সনদ শাহ রিপোর্ট, এবিপি আনন্দ, দার্জিলিং। ভোটার তালিকায় নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবেন তো? রাজ্যে এসআইআর এর আবহে আশঙ্কায় ভুগছেন রূপান্তরিত তৃতীয় লিঙ্গের ভোটাররা। যারা বহুদিন ধরে বাড়ি ছাড়া, তারা কিভাবে পাবেন এনুমারেশন ফর্ম? কার সঙ্গেই বা যোগাযোগ করবেন? আতান্তরে পড়েছেন অনেকে। এসআইআর মানে তো স্যার, আমি স্যার থেকে ম্যাডাম হলাম, তবুও স্যার আমার পিছু ছাড়ছে না। রাজ্যে এসআইআর শুরুর পর আশঙ্কায় ভুগছেন রূপান্তরিত ও তৃতীয় লিঙ্গের ভোটাররা। নির্বাচন কমিশনের তরফে বলা হয়েছে, 2002 সালের ভোটার তালিকায় বাবা মায়ের নাম থাকলে কোনো নথি দেখানোর প্রয়োজন নেই। কিন্তু 2002 সালের ভোটার তালিকায় মা বাবার নাম খুঁজতে যে নথিগুলো দরকার তা রয়ে গেছে বাড়িতে। আর এই ট্রান্সজেন্ডারদের অনেকের সঙ্গে দীর্ঘদিন পরিবারের যোগাযোগ নেই। নানা কারণে অনেকে আর বাড়িতে ফিরতেও চান না। এই আবহে ভোটার তালিকায় নাম উঠবে কি করে, সেই দুশ্চিন্তাই এখন ভাবাচ্ছে তাঁদের। যেহেতু আমার বাড়ি থেকে পুরোনো নামে ফর্ম এসছে, আমার যে আগের নাম ছিল প্রিয়া দত্ত চৌধুরী, সেই নামেই ফর্ম এসছে। এবং আমি যেহেতু জেন্ডার আইডেন্টিটি চেঞ্জ করেছি, এখন আমার যে নাম আছে আয়ান দত্ত চৌধুরী, সেই নামে তো এখন কোনো নেই। তো তারা আমাকে বলেছে এই ফর্মটাই আমাকে ফিল আপ করতে হবে। যিনি এসেছিলেন তাকে জিজ্ঞেস করেছিলেন, তিনি বললেন যে এই মুহূর্তে তো নতুনভাবে নাম তোলা যাবে না, পসিবল না, যেহেতু এসআইআর শুরু হয়েছে। 2002 সালের ভোটার তালিকায় যাদের মা বাবার নাম নেই, তাদের নির্বাচন কমিশনে নির্দিষ্ট করে দেওয়া নথি পেশ করে ভোটার তালিকায় নাম তুলতে হবে। তবে সেই তালিকায় ট্রান্সজেন্ডার সার্টিফিকেট নেই। ট্রান্সজেন্ডার সার্টিফিকেটটা আছে, সেখানে কিন্তু আমাদের দুটো নামই উল্লেখ করা আছে। একটা হচ্ছে যেটা আমাদের প্রথম বার্থ নেম ছিল, আর একটা হচ্ছে যেটা আমার চোজেন নেম ছিল। তো জেনারেলি একজন ট্রান্সজেন্ডারের ক্ষেত্রে এটা ভীষণ, সে ট্রান্স ম্যান হোক বা ট্রান্স ওম্যান হোক, তার ক্ষেত্রে এটা খুব একটা জেনুইন প্রবলেম বলবো না, বাট এটা একটা ক্যারেক্টারিস্টিক যে আমি তো প্রথম আমার যেটা বার্থ নেম সেটা তো আমি দেবো না সব জায়গায়, সেটাকে সেই পরিচয়টা চেঞ্জ করার জন্যই তো আমার এত লড়াই। এলজিবিটি কমিউনিটির জন্যে, ট্রান্স কমিউনিটির জন্যে, ট্রান্স মানুষদের যদি ইনক্লুড করেন, তাহলে প্রান্তকথা ভলান্টারিলি ইলেকশন চিফ ইলেকট্রাল অফিসার্স অফিসকে সাহায্য করতে আগ্রহী এসআইআর এর ব্যাপারে। যে সমস্ত বিষয়গুলো বিএলওরা হয়তো জানতে পারবেন না বা সেরকমভাবে বলতে পারেন না, কিন্তু একজন যদি কমিউনিটির মানুষ তার সাথে থাকেন, তাহলে যে সমস্যাগুলো একজন ট্রান্স বা এলজিবিটি কমিউনিটির মানুষ ফেস করবেন, সেটা কিন্তু কমিউনিটির একজন রিপ্রেজেন্টেটিভ থাকলে সহজে হওয়া সম্ভব। অনেকে 2002 সালের পরে লিঙ্গ নাম পরিবর্তন করেছেন। সেক্ষেত্রে 2002 এর ভোটার তালিকায় নাম থাকলেও এখনকার নামের সঙ্গে তা মিলছে না। যারা বহুদিন আগে বাড়ি ছেড়েছে, তারা এনুমারেশন ফর্ম পাবেন কিভাবে, তাও বুঝতে পারছেন না রূপান্তরিত তৃতীয় লিঙ্গের ভোটাররা। এখন আমাদের ভারতবর্ষে যে ট্রান্সজেন্ডার রাইটস প্রোটেকশন অ্যাক্ট, এবং সেখানে মেনশন করা যে ট্রান্সজেন্ডার আইডেন্টিটি কার্ড, সেই ট্রান্সজেন্ডার আইডেন্টিটি কার্ডের উল্লেখ কিন্তু 11টি নথির মধ্যে নেই। এইটা একটা সমস্যার জায়গা। এবং যারা যে বিএলওরা গিয়ে করবেন এই গোটা প্রক্রিয়াটা,
তাদের এই বিষয়ে কতটা ওরিয়েন্টেশন রয়েছে সেটা একটু দেখতে হবে, কতটা তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এই ট্রান্সজেন্ডারদের বিষয়টাতে। বিভিন্ন দপ্তর, সেটা আধার, ভোটার, প্যান, এই যে দপ্তরগুলো, তারা ট্রান্সজেন্ডার আই কার্ড বা সার্টিফিকেটের কথা জানেন না, এমনকি পাসপোর্ট দপ্তরও। যারা বাড়ি থেকে অনেক আগে বিতাড়িত হয়েছে তাদের কাছে কোনো বৈধ কাগজপত্র নেই এবং পরিবারের সঙ্গে তাদের কোনো যোগাযোগ নেই, পরিবার তাদের কোনো রকমে সাহায্য করবে না। বিএলওরা যদি যায় তারা কিন্তু ওখানটায় ক্রস করে দেবে যে কোনো সন্তান আছে, এবং সে যদি নিজে থেকে মনে করে যে আমি অনলাইন বার করব, সেটা আমাদের এতটাই এডুকেশন কম আমাদের কমিউনিটির, সেটা তাদের পক্ষে করা সম্ভব না। কোনো সাইবার ক্যাফেতে গেলে তারাও হাস্যকর জায়গায় নিয়ে যায়, তারাও কাজটা করতে চাইছেন না। বা বিএলও অবধি গেলে, তার এলাকায় গেলে তাকে যে বুলির শিকার হতে হবে সামাজিকভাবে, তারও একটা ভয়, সেই ভয়তেও রয়েছে। সব মিলিয়ে এসআইআর নিয়ে অনেকেই নানা সমস্যায়। অর্ণব মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে অনিকেত মাহাতোকে পোস্টিং দিতে হবে। সিঙ্গেল বেঞ্চে রায়কে বহাল রেখে নির্দেশ দিল বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ। আরজিকর আন্দোলনের প্রতিবাদী মুখ এবং চিকিৎসক অনিকেত মাহাতোর পোস্টিং নিয়ে বৃহস্পতিবার রায় দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। সিঙ্গেল বেঞ্চের রায় বহাল রেখে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রর বেঞ্চ জানিয়ে দিল অনিকেত মাহাতোকে পোস্টিং দিতে হবে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে। ফলে কলকাতা হাইকোর্টে ফের ধাক্কা খেল রাজ্য সরকার। ডিভিশন বেঞ্চও আজকে সিঙ্গেল বেঞ্চের যে রায়, সেই রায় বহাল রাখে, অর্থাৎ আরজি করে আমার পোস্টিং দিতে হবে। সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চ প্রথমে জুরিসডিকশনের প্রশ্ন এবং দ্বিতীয় ক্ষেত্রে মেরিটের প্রশ্নে পরপর 4 বার সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চ মিলিয়ে জয়ের পর রাজ্য সরকার আশা করব এরপর আমার যে আরজি করের পোস্টিং, সেই আরজি করের পোস্টিং পুনর্বহাল করবে। আরজিকর মেডিকেলে চিকিৎসককে ধর্ষণ খুনের প্রতিবাদে যে আন্দোলন গড়ে ওঠে, প্রথম থেকেই তার অন্যতম মুখ অনিকেত মাহাতো। সম্প্রতি তার পোস্টিং নিয়ে দানা বাঁধে বিতর্ক। অনিকেত মাহাতোর অভিযোগ ছিল, কাউন্সিলিং এর সময় ফার্স্ট ইয়ার সিনিয়র রেসিডেন্ট হিসেবে তার নাম ছিল আরজিকর মেডিকেল কলেজে, কিন্তু পোস্টিং অর্ডারে জায়গা বদলে করা হয় রায়গঞ্জ মেডিকেল কলেজ। অনিকেত মাহাতো দাবি করেন তার র্যাঙ্ক 24। অন্যদিকে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে অ্যানাস্থেশিয়া বিভাগে 4টি শূন্য পদ রয়েছে, তার মধ্যে একটি শূন্য পদে মেধা তালিকায় অনিকেত মাহাতোর আগে থাকা একজন চিকিৎসককে নিয়োগ করা হয়েছে। অন্য দুটি শূন্য পদে 26 এবং 34 র্যাঙ্ক করা 2 চিকিৎসককে নিয়োগ করা হয়েছে, অথচ অনিকেত মাহাতো নিয়োগ পাননি। এরপরই রাজ্য সরকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা করেন অনিকেত মাহাতো। গত 24শে সেপ্টেম্বর সেই মামলায় বিচারপতি বিশ্বজিৎ বসু নির্দেশ দেন অনিকেত মাহাতোকে পোস্টিং দিতে হবে আরজিকর মেডিকেল কলেজেই। বিচারপতি বসু পর্যবেক্ষণে জানিয়েছিলেন 871 জনের মধ্যে 869 জনের পোস্টিং স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর মেনেই হয়েছে, কিন্তু অনিকেত মাহাতো সহ 3 জন চিকিৎসকের ক্ষেত্রে এসওপি মানা হয়নি। সেই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য সরকার। সিঙ্গেল বেঞ্চের রায় বহাল রেখেই বৃহস্পতিবার বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্র ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল চিকিৎসক অনিকেত মাহাতোকে পোস্টিং দিতে হবে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে। আমাদের যে সিনিয়র রেসিডেন্টশিপের পোস্টিং নিয়ে আমরা যে অন্যায় এবং অস্বচ্ছতার দাবি রেখেছিলাম, সেই দাবি নিয়ে আমরা হাইকোর্টের শরণাপন্ন হয়েছিলাম যে ন্যায় বিচারের দাবিতে। সেখানে সিঙ্গেল বেঞ্চ পরিষ্কারভাবে জানিয়েছিল যে অনিকেত এবং আমার পোস্টিংয়ের ক্ষেত্রে আরজি করে রাখার ক্ষেত্রে, এবং সেই রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার ডিভিশন বেঞ্চে যায়। বিচার বিভাগের বিষয়ে কোনো আগবাড়ি অ্যাডভার্স মন্তব্য করা একেবারেই সমীচীন নয়। যেহেতু আদালত বলেছে, রাজ্য সরকারের যারা আইনজীবী রয়েছেন তারা সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের সাথে কথা বলে এই বিষয়ে যা ব্যবস্থা নেওয়ার নেবেন। বিচার বিভাগের বিষয়ে কোনো অ্যাডভার্স মন্তব্য করব না। আদালতের নির্দেশ মেনে এখন কবে অনিকেত মাহাতোকে পোস্টিং দেওয়া হয় সেটাই দেখার। সৌভিক মজুমদার ও অরিত্রিক ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।